ওকে, উই আর লাইভ। আর নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর আজকে অনেকগুলো দিন একসাথে, যেরকম ভূত চতুর্দশী, ধনতেরাস, আর শিশুদের দিন মানে চিলড্রেন্স ডে, সবাইকে এই সব কিছুর অনেক 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 শুভেচ্ছা। আর আমি আপনাদের দোস্ত ও হোস্ট সাহেব আবারও চলে এসেছি সাহেবি বার্তার আরেকটি পর্ব নিয়ে, অর্থাৎ সাহেবি বার্তার ১৯তম সপ্তাহের পর্বে। আজকে আমাদের অতিথি যিনি, আহ, তিনি আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। যতদিন দেখা হয়েছে, প্রত্যেকবার এতটা আপন করেছেন যেন আমার সাথে সেই তার সম্পর্ক। তো যাই হোক, আহ, কি বলবো তার ব্যাপারে, মানে যতটুকু বলবো কম বলা হবে তো ঠিকই। তার থেকে বড় কথা, পাতি বাংলায় আমার সত্যি হয়তো সেই বলার অকাত নেই তার ব্যাপারে। তিনি একাধারে ভোকালিস্ট, গিটারিস্ট, সরোদ প্লেয়ার, অ্যারেঞ্জার, কম্পোজার, লিরিসিস্ট, মিউজিক ডিরেক্টর, মিউজিক প্রডিউসার, আরো অনেক কিছু যা আমার বলা হয়ে ওঠেনি। আচ্ছা, তো আর আমি বেকার নিজের মুখ দেখিয়ে সময় নষ্ট করব না। আমি একেবারেই ডেকে নিই তাকে স্টেজে। শুভ সন্ধ্যা দেবদীপ্তা। শুভ সন্ধ্যা সকলকে। এবং উম, শুভ দীপাবলি, শুভ বিজয়া। এবং আশা করি সবাই সুস্থ আছেন, আনন্দে আছেন। আর বলো, কি কি বলতে চাও, কি জানতে চাও? আমি প্রথমেই জিজ্ঞেস করব, তুমি কেমন আছো? আমার থেকে ভালো পৃথিবীতে কেউ নেই। বাহ! এ তো খুবই ভালো একটা আহ, মানে কথা তুমি আমায় বললে, অ্যাজ ইফ মানে এখন যে কন্ডিশনের মধ্যে আমরা প্রত্যেকে রয়েছি, যদিও আস্তে 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 আনলক হচ্ছে, আমরা নিউ হ্যাঁ। নর্মালের দিকে এগোচ্ছি, তবু মানে হুম। বেশ কিছু জায়গায় এখনো বিষাদ ছড়িয়ে রয়েছে। হুম। তো হুম। খুবই ভালো লাগলো শুনে যে তুমি ভালো আছো। আর আমরা চাই যে হ্যাঁ। তুমি ভালো থাকো এরকম ভাবেই। হ্যাঁ। দাদা, প্রথমে হ্যাঁ, আমি আমার একটা ভালো থাকাটা আমার কাছে মনে হয় যে ভালো থাকাটা একটা প্র্যাকটিস। এবং ভালো থাকাটা জরুরি এবং ইম্পর্টেন্ট। এবং আর কি কি বলবো, মানে ভালো থাকলে ভালো লাগে অ্যাকচুয়ালি। আর কিছু না, যে মানে হয় না অনেক একদম সময় যে একদম না, যে একদিন ভালো লাগছে না। হ্যাঁ, একটা দিন ভালো লাগছে না তো তাতে কি হয়েছে, পরের দিনটা তো ভালো লাগবে। আমি সেই রকম একদম একটা জায়গা থেকে আমার আহ, ভালো থাকতে খুব ভালো লাগে এবং বিভিন্ন রকম ভাবে ভালো থাকতে ভালো লাগে, এটুকুই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তুমি আমাদের আচ্ছা, সবাইকে প্রত্যেকের। সবাইকে বলি, আজকে আমাদের এই আড্ডাটা হচ্ছে সাহেবি বার্তার তরফ থেকে। আমি দেবদীপ আজকের সাহেবি বার্তায় এসেছি। এবং আপনারা যারা যারা এখন দেখছেন এই শোটা, একটু কাইন্ডলি শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, জানাবেন। একটু ফেসবুক পেজ বা আপনাদের যদি প্রোফাইল থাকে আপনারা একটু অনেক শেয়ার করবেন। আহ, বাকিটা আবার শো শেষের পরে আমি আবার শেয়ার করে দেবো, আপনারা আবার আমার দেখা দেখি শেয়ার করবেন। ঠিক আছে, আপাতত আমাদের আড্ডাটা এগোক। অবশ্যই অবশ্যই এগোক। আমি প্রথমে আচ্ছা, আমি একটা আমি আনঅফিসিয়াল একটা প্রশ্ন ছোট্ট নিয়ে যাব। ছোট্ট কথা, ছোট্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি একটুখানি স্মোক করছি, প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ কিছু মাইন্ড করবেন না। একটু আড্ডা মারতে মারতে যে সন্ধ্যেটা কাটাবো সেই প্ল্যান করেছি সাবি বার্তার সঙ্গে। থ্যাংক ইউ। আমরা এগোতে পারি। হুম। একদম একদম একদম। আমি প্রথম দুটো আনঅফিসিয়াল প্রশ্ন নিয়ে যাব, যে প্রশ্নের আলটিমেট কোনো ভিত্তি নেই, তবু আমার পেটে খুব গুড়গুড় গুড়গুড় করছে প্রশ্নটা। তো প্রথমত, হ্যাঁ। যে যে প্রশ্নটা আমি তোমায় নিয়ে যাবো, সে আনঅফিসিয়াল প্রশ্ন আর কি। সেটা হচ্ছে, হুম। তোমার নাম দেবদীপ মুখার্জি আমরা সবাই জানি, হ্যাঁ। কিন্তু ফেসবুকে তোমার হয়তো নিজের দেওয়াই একটা নিকনেম আছে, জগৎ হ্যাঁ। ছটিকানাথ। আমি সরি সরি, আমি একবার দেখতে চাইবো, জগৎ ছটিকানন্দ নাথ তর্ক বিতর্ক রত্ন। এই হ্যাঁ। নামটার কি আলাদা কোনো মাহাত্ম্য আছে?
না, একটা সময় তর্ক বিতর্কের মধ্যে থাকতে ভালো লাগতো, একটা সময় মনে হয়েছিল যে না, এই ব্যাপারটা একটা আহ ব্যাপারটা আমার সাথে বেশ যায়। হ্যাঁ, তো নামটা রেখেছিলাম এবং সেই হিসেবেই গোটা নামটা ছিল। তো তারপরে দেখলাম যে না, একটু আমার একটু, আমি তো এখন ফেমাস হয়েছি, মানে আমার তো একটা ব্যাপার হয়েছে এখন, না আগে অতটা ব্যাপার ছিল না। হ্যাঁ, হয়নিয়ালা টয়নিয়ালা করে একটা বিরাট ব্যাপার হয়েছে। হ্যাঁ, তো আমাকে এখন মানুষ, কিছু মানুষ পছন্দ করে, কিছু মানুষ আহ শুনতে চায়, তারা আমার গান শুনতে চায়, আমাকে ডাকে, যেরকম তুমি আমাকে ডেকেছো, এবং সাহেবী বার্তা, তো অসংখ্য ধন্যবাদ এই সন্ধ্যাটা অর্গানাইজ করার জন্য। এবার তো আমি ওটা মজা করেই করেছিলাম, আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার, যে কিছু করব। তো আমার ওটা একটা জাস্ট একটা মজা, আর কিছু না। ওকে। সেকেন্ড আনঅফিসিয়াল প্রশ্ন যে তোমার হ্যাঁ, যে মোমবাতি বা আগের যে গানগুলো, সেই গানগুলো একটা হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হতো। সেটা ইউটিউব চ্যানেলটার নাম যতটুকু আমার মনে পড়ছে, লিটল ফিশ ইট বিগ ফিশ। সেখান থেকে হ্যাঁ, দাঁড়িয়ে তুমি বিগত ২-৩ বছর আগে একটা নতুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল খোলো, যেটার নাম দেবদীপ মুখোপাধ্যায় অফিসিয়াল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মানে আগের ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেওয়ার পিছনে কি কোনো কারণ আছে? না, 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 এটা আমার, আমি চেয়েছিলাম যে আমার একটা নিজস্ব একটা ইউটিউব চ্যানেল হোক, সেই সেই হিসেবেই করা, আর কিছুই নয়। এবার আগামী দিনে হয়তো এই চ্যানেলটাও থাকতে পারে, অথবা অন্য কোনো নতুন চ্যানেলও হতে পারে। আমার ওরকম, কারণ আমি তো ইউটিউবার নই। ঠিক? আমার ইউটিউব নিয়ে খুব একটা বেশি মানে বিরাট যে সারাদিন ধরে আমি ইউটিউব করছি, ইউটিউবের জন্য কন্টেন্ট বানাচ্ছি, সেটা নয়। হ্যাঁ, হয়তো আগামী দিনে করবো, হয়তো সেটা সেটা হতেও পারে যে না, একটা ডেডিকেটেড একটা চ্যানেল করলাম, সেখানে রেগুলার বেসিসে একটা কন্টেন্ট আপলোড করে গেলাম, সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে এখন ইউটিউবার হব, সেটা আমার প্ল্যান। আমি মিউজিশিয়ানই থাকতে চাই, এবং শুধু জাস্ট কাজগুলোকে প্রিজার্ভ করব বলে অনেকদিন কোনো কাজ রিলিজ হচ্ছিল না। তাই জন্য ঠিক করেছিলাম যে না, 5টা গান একসঙ্গে রিলিজ করব। গত বছর পুজো এটা ঠিক হয়েছিল। তো আমি ভিডিওগুলো বানিয়ে নিজের একটা চ্যানেলে আপলোড করেছিলাম। ওকে, বেশ। তাহলে বন্ধুরা, দেবদীপদার কিন্তু দুখানাই চ্যানেল আছে। হ্যাঁ, কেউ কিন্তু না, এরকম বললো দুখানা না চ্যানেল যে না, এই ওটা আগের আমার চ্যানেলটা চ্যানেল। নেই। লিটল ফিশ ইট বিগ ফিশ আমার চ্যানেল না। ওকে, আমার চ্যানেল না ওটা। ওটা ওখানে আমি আচ্ছা। ওখানে আমার মানে কিছু বন্ধু বান্ধব ওটা ওটা তৈরি করেছিল, এবং তারা সেই সময় ওখানে ওখানে আমি আপলোড করেছিলাম। আমি জানতাম না, আমি ইউটিউব সম্পর্কে মানে ওয়াকিবহাল ছিলাম না সেই সময়। মানে 2014-14 আমি অতটা অতটা সিরিয়াসলি ইয়ে করিনি যে না, কোথায় রিলিজ করব, বা কোথাও একটা আপলোড করতে হবে। একটা অডিও সিডির পাশাপাশি আর একটা যেখানে ভিডিও দেখা যাবে, সেরকম একটা প্ল্যাটফর্ম আমার দরকার ছিল, তো আমি সেখানে আপলোড করে রেখেছিলাম। ওকে, বেশ। এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার ছিল না, আমিও ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, আমি আমার এবার অফিসিয়াল প্রশ্নে ঢুকবো যে তুমি হ্যাঁ। সাধারণত ফ্রিল্যান্স কাজ করো, যদিও আগে হুম, ব্যান্ড মিউজিক করেছো বেশ কিছুদিন ধরে, কিন্তু হুম। এখন নয় কেন? ব্যান্ডের প্রতি কি কোনো অনীহা, নাকি না, অন্য না, কোনো কারণ? না, 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 ব্যান্ডের প্রতি আমার কোনো অনীহা নেই। আমি ছোটবেলা থেকে ব্যান্ডের গান শুনেছি, আমার ব্যান্ড করতে ভালো লাগে। আর নিজেও বহুদিন ব্যান্ড করেছি। আহ, প্রথমে ছোট দল দিয়ে শুরু হয়েছিল আমাদের কিছু বন্ধু বান্ধবদের সাথে, তারপরে আহ, আহ, বড় কিছু জায়গাতে কাজ করার সুযোগ হয়, এবং সেখানে কাজ করি, এবং দারুণ দারুণ মুহূর্ত তৈরি হয়, যেখানে অনেক কিছু শিখতে পারি। অনেক সিনিয়র মিউজিশিয়ানরা এসে সেখানে পার্টিসিপেট করেছিলেন বিভিন্ন শোতে। হ্যাঁ, তো সেইগুলো একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে গেছে। এখনো আমার একটা ব্যান্ড রয়েছে, আমি, তরিশি, শ্রেষ্ঠা এবং শালিনী, এটা আমাদের কোর ব্যান্ড। এবং বাকিটা এবার আস্তে আস্তে আমাদের একটা অ্যালবাম মানে ইয়ে রিলিজ করলো ইনরেকো মিউজিক থেকে, হিন্দুস্তান রেকর্ডস। ওখান থেকে হুম, হুম, হুম। এই বছর পুজোয় একটা দুটো গান রিলিজ করেছে, একটা হচ্ছে বোকার মতো গানের একটা নতুন ভার্সন, আর হচ্ছে মহাকাশের কথা বলে একটা গান। তো এই দুটো রিলিজ করেছে। ওকে, তো আমরা আপাতত সেই সেই এটাতে স্টিক করে রয়েছি, এবং চেষ্টা করব যাতে আগামী দিনে এটাকে আর একটু বড় করা যায়, এটাকে সুন্দর করা যায়, আর ভালো ভালো কাজ করা যায় আগামী দিনে নতুন করে। বেশ, বেশ। আমি সবসময় আমার তরফ থেকে বেস্ট উইশেস, এবং অবভিয়াসলি টিম সাহেবিয়ানার পক্ষ থেকেও তোমার সবসময় বেস্ট উইশেস। কারণ মানে একটা থ্যাংক ইউ। কথা আমি কি বলবো, আহ, স্বীকার সবসময় করব যে এরকম বেশ কিছু স্টেজ আমি তোমার অ্যাটেন্ড করেছি, যেখানে আমি শুধু তোমায় দেখার জন্যই গেছি। হয়তো উপলক্ষ তুমি ছিলে বা ছিলে না, হ্যাঁ, কিন্তু এটা হয়তো আমি তোমার সামনেও বলেছিলাম, আমি জানি না তোমার মনে আছে কিনা। যাই হ্যাঁ, হোক, আমি আমার হ্যাঁ। পরবর্তী প্রশ্নে চলে যাব, এবং বন্ধুদের বলবো, হুম, যারা যারা দেখছো, যে কজন বন্ধু দেখছো তারা, বা যে হুম, কজন বন্ধু দেখবে, হুম। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।
এখানে আসার জন্য। ও যারা এই মুহূর্তে দেখছো তারা যদি কিছু জানতে চাও আমাদের আজকের বিশেষ অতিথির থেকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি তোমাদের মেসেজটা কনভে করে দেওয়ার চেষ্টা করব। তবে আপাততভাবে আমি আমার পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। হুম। আমার নেক্সট প্রশ্ন তোমার কাছে যে তোমার অরিজিনালস নাকি ফিল্ম মিউজিক যেটা তুমি বানাচ্ছো সেটা হুম। পছন্দের, মানে কোনটা পছন্দের, অরিজিনালস নাকি ফিল্ম মিউজিক? আমার অরিজিনালটাই তো, মানে অরিজিনাল না হলে তো ফিল্ম মিউজিক পর্যন্ত যেতে পারবো না। হুম হুম। হ্যাঁ, মানে যদি একটা গান আমার নিজের না হয় তাহলে আমি ফিল্ম মিউজিক পর্যন্ত যাবো কি করে? হ্যাঁ, আমাকে না লোকে ডাকবেই বা কেন? হ্যাঁ, আমি তো বিরাট একটা মানে সারাক্ষণ যে বিরাট গান গাইছি ওরকম তো নয়। আমার তো লেখাটা প্রয়োজন, আমার তো আহ, আহ, কথাটার প্রয়োজন আছে, এবং আমি নিজে যেভাবে আমার গানগুলোকে প্রেজেন্ট করি সেইটার একটা রকম রয়েছে। তো সেইটার জন্য তো আমাকে মানে যেটুকু যেটুকু সুযোগ পাওয়া হয়েছে সিনেমার ক্ষেত্রে, তো সেটা তো আমার কাছে একটা পাওনা। হুম। তো আমার মনে হয় যে না, আমি যেটা করি এবং নিজে যেটা ভাবি সেটা হচ্ছে যে আমাকে আমি আমি আমার নিজের গানটা তৈরি করে যাই। বাদ বাকি এবার সেটা ফিল্ম হলো, সেটা একটা মানে থিয়েটার হলো, বা সেটা একটা পথনাটক হলো, সেটা একটা জিঙ্গেলও হতে পারে, অ্যাড জিঙ্গেল হতে পারে। এবার যেরম যেরম ভাবে এটা তৈরি হতে থাকবে সেরম সেরম ভাবে কাজ করবো। একদম, মানে আমার তোমার ওরকম মানে আমার মেন মেন ফোকাসটা মিউজিকে, এবং সেই ক্ষেত্রে নতুন মিউজিক তৈরি করা, আর পাশাপাশি নতুন বাংলা গান তৈরি করা, এটা আমার ফোকাস। এবার এই জার্নিটার মধ্যে দিয়ে যে স্ফিয়ার গুলো আমার সাথে কোলাবোরেট করতে চাইবেন, যদি কোনোদিন প্রডিউসাররা আসেন, এসে আমাকে বলেন যে না আমি তোমার সাথে কাজ করতে চাই বা তোমার গান আমার পছন্দ, আমি অবশ্যই কাজ করবো তাদের সাথে, আমার কোনো অসুবিধা নেই। তাই তো করছি আমি। মানে তুমি ইন্ডিপেন্ডেন্ট আর ফিল্ম মিউজিককে কোনো বিভাজনের মধ্যে ফেলছো না, তাই তো? মানে প্রেজেন্টেশনের জায়গা থেকে অবশ্যই তার তার রকমের মানে ভাগ রয়েছে। কিন্তু আমার মনে হয় যে গান বানানোর ক্ষেত্রে আমার সেটা আমি দেখবো না একটা গান বানানোর সময় সেটা সিনেমাতে হচ্ছে নাকি কোথায় হচ্ছে। ঠিক আছে, আমি যখন একটা নিজের গান বানাতে ইচ্ছে করছে তখন আমি গানটা নিজের জন্যই বানাবো। হ্যাঁ, এইবার তারপরে হচ্ছে যে এবার সেটা কারোর পছন্দ হলো, সে সেটাকে নাটকের জন্য নিতে পারে, সে সেটাকে নিজের ফিল্মের জন্য নিতে পারে, সে আহ, একটা পথনাটকের জন্য নিতে পারে, সেটা অ্যাড জিঙ্গেলের জন্য নিতে পারে, আরো যে যে রকম হয়, যে জায়গায় গানের প্রয়োজনীয়তা আছে তারা সেভাবে ব্যবহার করতে পারে। ঠিকঠাক। আমার আহ, কাছে ফিল্ম মিউজিকের সেক্টরটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা। কিন্তু আমি নিজে গান তৈরি করার সময় আমি সেটা আমার কাছে ইয়ে নয় যে আমি ফিল্মের জন্যই গান তৈরি করব। আমাকে যদি কেউ হয় এটা যে যে না, একটা একটা অফার এলো বা একটা ফরমায়েশি কাজ এলো যে তোমাকে এই সিনেমা এবং এই সিকোয়েন্সের জন্যই লিখতে বলা হচ্ছে, তখন আমি সেটুকুতে ফোকাস করব। কিন্তু নিজের গান লেখার সময় আমি কখনোই যে না কোথায় কোথায় দেওয়া হবে সেই যে গানটা, মানে সেটা একটা ইউটিউবে চলবে নাকি সিনেমাতে চলবে নাকি ওটিটি কোনো ওয়েব সিরিজে চলবে, সেটা আমার ইয়ে নয়। পার্টিকুলার ফরমাইশি কোনো কাজ হলে তখন সেটা সেরকম স্পেসিফিক জায়গা থেকে ভাববো। কিন্তু আদারওয়াইজ ইটস ভেরি ওপেন টু মি। ওকে, বেশ বেশ বেশ। আমি এই প্রসঙ্গত আমি একটা প্রশ্নে যাব যে দেখো তুমি এক্ষুনি বেশ কিছু জায়গার নাম বললে, আমি আর আলাদা হুম। করে বলছি না। আহ, হুম। সেখান থেকে দাঁড়িয়ে তুমি গুরু হিসেবে কাকে মানো? আমার গুরু সঙ্গ অনেক রকম ভাবে হয়েছে। ওকে। ছোটবেলাতে প্রথম যখন ইয়ে হলো, মানে উম, আমাদের পৈতে হলো আর কি। তো মানে মুখার্জি যেহেতু, সেহেতু কিছু করার নেই। এবার ছোটবেলা থেকে তার মানে ওটা তো হাতের মধ্যে থাকে না যে না আমি এইটা হব বা ওইটা হব। বাড়ি থেকে বললে শুনতে হয়, এবং প্রত্যেকের এটাই মানে আমার কাছে ওরকম নয় যে খুব আমিও খুব একটা রিজিড নয়, আর আমার বাড়ির লোকও খুব একটা রিজিড নয়। তারা আমাকে মানে তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে, এবং আমিও মনে করি যে যেটুকু স্বাধীনতা আমি পাবো না এটুকু আমি নিয়ে নিতে জানি। তো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে যেটুকু যা হয়েছে তাতে আমার প্রথম ওই বইতে সময়তে এক গুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে গান বাজনার গুরু হয়েছে। তারপরে আস্তে আস্তে রিয়েলাইজ করতে শিখেছি গুরু কি। হুম হুম। যখন রিয়েলাইজ করতে আরম্ভ করেছি তখন বুঝতে পেরেছি যে
আহ আহ, আমি যা যা থেকে শিখছি সেই রকম সবকিছুই আমার গুরু। ঠিক। আমি যা যা থেকে প্রত্যেকদিন শিখছি প্রত্যেকটাই আমার গুরু, প্রত্যেকেই আমার গুরু। এবং আহ, আহ, সেই লার্নিং প্রসেসটা হতে পারে যে না একটা শুধু একটা প্রসেস, একটা গান বাজনা শেখা, সেটা একটা মানে সেটা হতে পারে যে কেউ আমাকে একটা গালাগালি দিল, হ্যাঁ, দিয়ে একটা খারাপ কথা বললো, আমি সেটা থেকেও তো শিখতে পারি যে না এই লোকটা খারাপ কথা বললো, এইটা খারাপ কথা। এবং এইটার প্রয়োজনীয়তা আমার ছিল না, কিন্তু আমি জানলাম যে ওই লোকটা এই কথাটা বলতে পারে আমাকে, এবং আমি এই কথাটা শুনে আমার যা যা ইয়ে হলো, সেখান থেকে আমি শিখলাম যে না আমার একটা বোধ তৈরি হলো, আমার একটা জ্ঞান তৈরি হলো যে না আমার একটা খারাপ লাগলে কেমন লাগে, আমার আমার ভালো লাগলে যেরকম লাগে আমার খারাপ লাগলে তো সেরকম লাগে না। তো ইটস এ ডিফারেন্ট ফিলিং অল টুগেদার। ঠিক তাই। তো সেরকম প্রত্যেকটা ইমোশন আমি যখন আস্তে 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 আমি নিজে রিয়েলাইজ করতে করতে যাচ্ছি, এবং যাবতীয় যা কিছু থেকে আমি শিখছি, যাবতীয় রিজেকশনস আমাকে 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 আরো স্ট্রং করছে। আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, তারা প্রত্যেকে আমার গুরু, এবং আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, এবং চাই যে সকলে সুস্থ থাকুন। এবং প্রত্যেকটা ইভেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা মোমেন্ট আমাকে আমার আমার জীবনটাকে সুন্দর করে তৈরি করছে, আমার ভালো খারাপ গুলোকে সাজাচ্ছে আমার জীবনে। একদমই তাই। আমরা ভালো এবং খারাপ সব মোমেন্ট নিয়েই গোটা মানুষ হয়ে উঠি। দাদা, প্রথমত রক্ত রহস্যের সাকসেসের জন্য তোমায় এবং রক্ত রহস্যের গোটা টিমকে অনেক 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 শুভেচ্ছা টিম সাহেবিয়ানার পক্ষ থেকে। যদিও আমরা এই দাঁড়াও, আমি হাতির একবার তাহলে সামনে মাত্র। আ- আমি একবার তাহলে নবারুণকে বলে দিই, নবারুণ আর ইয়েকে, সৌকর্য, দেখো, আজকে সাহেবী বার্তা, এখানে সাহেবী বার্তায় আমাদের সিনেমাকে অভিনন্দন জানানো হয়েছে, এবং একটা ভালো ইয়ে হয়েছে যে আমাদের যে সাকসেসটা আমরা সবাই মিলে সেলিব্রেট করছি। এবং রক্ত রহস্যের গোটা টিমকে আমার তরফ থেকে, সাহেবী বার্তার তরফ থেকে, এবং সমস্ত এই হ্যাপি দিওয়ালির তরফ থেকে আহ এক গাদা আনন্দ, এক গাদা ভালোবাসা রইল রক্ত রহস্যের জন্য। এবং আগামী দিনে শৌকর্য আরো সুন্দর সুন্দর সিনেমা বানাক, এবং অপেক্ষায় থাকবো আরো সুন্দর সুন্দর সিনেমা আমরা দেখবো, এবং ভালো গান শুনবো। এবং আমাকে ডাকুক না ডাকুক, আহ আহ, আমি আছি বাংলা গানের সঙ্গে, বাংলা সিনেমার সঙ্গে। এবং ভালো কাজ হলে ভালো লাগবে যে না, মানে এই বছর দুটো দুটো খুব সুন্দর প্রাপ্তি হয়েছে। একটা হচ্ছে রক্ত রহস্য, রক্ত রহস্য তো আমার হুম, হুম, হুম। তিনটে গানের কাজ। আর আহ, ঘুম নেই বলে যে নাটকটা হয়েছিল, হ্যাঁ, থিয়েটারটা হয়েছিল, তো সেখানে আহ, মাহিন্দ্রা এক্সেলেন্স থিয়েটার অ্যাওয়ার্ডস 2020-র এটা 15th মেটা অ্যাওয়ার্ড হলো। সেখানে ঘুম নেই নাটকটা 4খানা অ্যাওয়ার্ড পেয়েছে। তার মধ্যে একটা অ্যাওয়ার্ড আমার নামে এসছে, যে দেবদীপ মুখার্জি উনি ইয়ের জন্য পেয়েছেন, কি বলে, বেস্ট ইনোভেটিভ সাউন্ড ডিজাইনের জন্য পেয়েছে। এটা আমার কাছে বিরাট একটা প্রাপ্তি। তো আমি আমি তো এইটাই এইটাই আমি বিয়ে করতে চাই যে থিয়েটার হোক, সিনেমা হোক, আমার কাজটা যেখানে মনে হচ্ছে যে কেউ যদি আমাকে মনে করে যে না আমি এটা কাজের আহ, কাউকে হেল্প করতে পারি কাজের জায়গা থেকে, তো অলওয়েজ ওয়েলকাম, এবং আনন্দ করে কাজ হোক আগামী দিনে, এটুকুই চাই। একদম, 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 অবশ্যই, অবশ্যই। আর আনন্দ ছাড়া কোনো কাজের মজাটাই আসে না আলটিমেটলি। আচ্ছা দাদা, যে প্রশ্নটা আমি তোমায় করতে যাচ্ছিলাম, যেটা হ্যাঁ, করতে হ্যাঁ, গিয়ে বলো। আমি একটুখানি ডিলে হয়ে গেল, সেটা হ্যাঁ, হচ্ছে যে কখনো দেখো তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাটক, বিভিন্ন পথনাটিকা, বিভিন্ন ফিল্মে বা জিঙ্গেলসে তুমি মিউজিক দিচ্ছ, কখনো কি অভিনয় করার ইচ্ছা আছে? আর একটা প্রাপ্তির গল্প বলি তাহলে। ওকে, ওকে, আমি শিওর। বহুদিন আগে দীপাংশু আচার্য, আহ, তো ওনার লেখা একটা স্ক্রিপ্টে অভিনয় করেছিলাম আমাদের অনাচার বলে একটা ফিল্মে। সেখানে আমি আচ্ছা। আহ, অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে অভিনয় করেছিলাম। আহ, ওকে। এবং দারুণ দারুণ মজার একটা স্ক্রিপ্ট ছিল। ঋত্বিক দা ছিল,
সায়ন ছিল, সেই সময় রূপ বলে আর একটা ছেলে ছিল। ও মিরাক্কেলে পারফর্ম করতো, তারপরে এতে এসেছিল, ওর সঙ্গে আলাপ হয়েছিল, দারুণ দারুণ সুন্দর সুন্দর আহ, একটা স্ক্রিপ্টে কাজ হয়েছিল। এবং সেখানেও আমি একটা গান গেয়েছিলাম, এট দ্য সেম টাইম অভিনয় করেছিলাম, ছিলাম আমি ওটাতে। আর বহু বছর পরে, গত বছর, গত বছর তো গত বছর নেই, বছর না, গত বছর, গত বছরে একটা সিনেমায় অভিনয় করার সুযোগ হয়েছে। সিনেমাটার নাম সৃষ্টি। সিনেমাটা মুম্বাই ফিল্ম Okay. ফেস্টিভ্যালের মামিতে সিলেক্ট হয়েছে। হ্যাঁ, সেটা 2021-এ হয়তো কোনো একটা সময় দেখানো হবে, বা ইয়েতে কিছু একটা হবে, স্ক্রিনিং হবে কোথাও একটা। তো আপাতত মামিতে সৃষ্টি সিলেক্ট হয়েছে। এটা পল বলে একটি ছেলের ডিরেক্ট করা। এবং আগামী দিনে দেখা যাক কি হয়, যে কেউ যদি কেউ ডাকে অবশ্যই যাবো এবং অভিনয় করবো। ওয়াও! অবশ্যই, অবশ্যই। আমি দেখার জন্য খুবই উৎসাহী। যে আর দেখো, আমি যতটুকু জানি, আমি যতটুকু মানে আমি একটু আগে বলছিলাম যে এই হাতির সামনে কীট কিছুই না। তবু আমি যতটুকু অল্প বিস্তর এদিক ওদিক খুচরো খাচরা অনুষ্ঠান করে থাকি, সেখান থেকে আমি বুঝেছি যে স্টেজ স্টেজেও মানে যখন তুমি পারফর্ম করছো, তখন হুম, সেখান থেকে দাঁড়িয়েও আমার মনে হয় যে একটা অ্যাক্টিং প্রয়োজন। বা আহ তুমি যখন প্রফেশনালি অ্যাক্টিং করছো, সেই অ্যাক্টিংটা তো অ্যাক্টিং এর মতোই হয়। তো স্বাভাবিক মানে অ্যাক্টিংটা প্রত্যেকটা জায়গায় আমাদের লুকিয়ে থাকে। তুমি কি আমার হুম। সাথে একমত? অভিনয়টা তো মানুষকে প্রত্যেকটা মুহূর্তে করে যেতে হয়। সেটা মানে সেটা শেখা অ্যাক্টিং, অথবা সেটা না শেখা অ্যাক্টিং। হ্যাঁ, তার কারণ সারাক্ষণই একটা যে পরিমাণ কম্পিটিশন চারদিকে, এবং যে পরিমাণ প্রমাণ করার একটা ইয়ে, যে না, উম, আমি এই, আমি ওই, আমি তাই। হ্যাঁ, যদি কেউ ভাবে যে না, আমি আমি আনন্দে আছি, তাকে অ্যাক্টিং করতে হবে না। হ্যাঁ, কিন্তু যদি কেউ ভাবে, একদম। হ্যাঁ, কিন্তু যদি কেউ ভাবে যে না, শুধু আনন্দে থাকলে হবে না, তার মধ্যে অনেক ট্রিক আছে, অনেক পলিট্রিক, শুধু শুধু ট্রিক নয়, সেটা পলিট্রিক রয়েছে। হ্যাঁ, তো ও, তো সেই ক্ষেত্রে তো অ্যাক্টিংটা খুব জরুরি। মানুষের অ্যাক্টিংটা আমার মনে হয় যে সেইটুকু অ্যাক্টিং কিন্তু গিরগিটিও করে। একদম। হ্যাঁ, যে কোনো পশু প্রাণী, হ্যাঁ, এরকম আছে যারা টুক করে রং বদলে, হ্যাঁ, মিশে যেতে পারে, এবং অন্য একটা প্রাণীকে ফাঁকি দেবে বলে। হ্যাঁ, তো অ্যাক্টিংটা আমাদের মধ্যে একটা সহজ জিনিস। এটা কোনো মানে সার্ভাইভালের একটা কিট বলতে পারো, অ্যাক্টিং। যেরকম মিউজিক একটা সার্ভাইভাল কিট, আমার মনে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাক্টিংও তাই। এবং এখন মনে হয় যে অ্যাক্টিং অনেক অনেক অনেক, মানে অনেক এগিয়ে গেছে। মানুষের অভিনয় অনেক বেটার হয়েছে, এবং মানুষ অনেক বেশি আহ, উম, সাবলীল হয়েছে অ্যাক্টিং এর জায়গা থেকে। আগে একটা আহ, কোনো ডায়লগ বলতে গেলে চিৎকার করে বলতে হতো, কিন্তু এখন মানুষ সেটাকে সহজভাবে বলতে শিখেছে। হ্যাঁ, ঠিক তাই। কাউকে বকাটা শুধু চোখ দিয়েই বকা যায়। হ্যাঁ, তাকে চিৎকার করে, এই তুমি ভুল করিলে, এটা বলতে হয় না। আজ তুমি যাহা করিয়াছো উহা ভুল। হ্যাঁ, এরকম বলতে হয় না। হ্যাঁ, শুধু একটা একটা তাকানোতেই বোঝা যায়, বা একটা জেস্টারেই বোঝা যায়, বা একটা হেঁটে ঘরে ঢোকাতেই বোঝা যায় যে কেউ একটা ভুল করেছে, তাকে একটা কিছু, এবার একটা কিছু ঘটবে। হ্যাঁ, তো সেটা আমার মনে হয় যে সেটা খুব পাওয়ারফুল একটা জায়গা। একদমই, একদমই তাই। ওকে, আমরা অ্যাক্টিং নিয়ে যদিও কথাবার্তা আমার শিডিউলে ছিল না, হঠাৎ করেই চলে হুম। এলো। আবার আমরা মিউজিকে ফিরে যাই। তবে তবে এই যে আজকে আমাকে আমার সাথে আড্ডা মারতে মারতে এটা কেউ ভেবে নেবেন না আমি অ্যাক্টিং সম্পর্কে বিরাট কিছু জানি। হ্যাঁ, আমার আনন্দ হয় এই 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 স্ফিয়ার গুলোতে পার্টিসিপেট করতে পারলে। আমাকে আহ, আমাকে অনেকে ডাকেন, অনেকে ডাকেন না। তো আমি আমি এনজয় করি, আমি সমস্তটাতে এনজয় করি। একদম, একদম। আর আমরা সত্যি মানে সত্যি খুবই মানে কৃতজ্ঞ তোমার কাছে এবং টিম সাহেবিয়ানার বহির্ভূত একজন মেম্বারের কাছে, যিনি আমার খুব কাছের বন্ধু এবং তোমারও চেনা জানা। তার নাম হ্যাঁ, আমি ভেবেছিলাম লাইভে বলবো না, কারণ সে চায়নি কখনোই আমি এইতে বলি। তবু আমার বলা উচিত। আহ, আমায় দেবদীপদার কাছে পৌঁছানো পর্যন্ত আমায় খুব হেল্প করেছে অনিন্দ।
অনিন্দ না থাকলে আজকের এপিসোডটা সম্ভব হতো না। আর তাই অনিন্দের কাছে আমরা অনিন্দ এবং অনিন্দ কি অনিন্দ কি এখন এখন মুম্বাইতে আছে না কলকাতায় আছে? অনিন্দ আপাতত কলকাতাতেই আছে। কলকাতায় আছে। ওকে, আমরা আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে যাই দেবদীপ্তা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমার নেক্সট প্রশ্ন তোমার কাছে যে শরৎ থেকে গিটারের ডিস্টরশন বা মোমবাতি থেকে হয়নি আলাপ, এই হুম। ভার্সেটালিটির ব্যালেন্সটা তুমি করো কিভাবে? পার্সোনালিটির ব্যালেন্সটা আমার তো ভালো লাগে, আমি কি করব? আমার গোলাপ ফুল ভালো লাগে বলে আমার অর্কিড ভালো লাগবে না, বা আমার অর্কিড ভালো লাগে বলে আমার শিউলি ভালো লাগবে না, বা আমার আমি ছাতিমের গন্ধ ভালো লাগবে না, বা এরকম তো আমি মাথার দিব্যি কোনোদিন আমি দিইনি। হ্যাঁ, তো না, আমার একদম না। কাছে যেটা, হ্যাঁ, তা আমাকে 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 যদি একটা যে কোনো রকমের একটা কাজ যদি আমাকে আমাকে আমার ভালো লাগে, আমি তো সিস্টেম অফ আ ডাউনও শুনি, আবার আমি নাটালি লাফোরকেড শুনেছি, আবার আমি ফ্যান্টাস্টিক নেগ্রিতেও শুনি, আবার নিউ অ্যান্ড আফ্রোবিটও শুনি, আবার আমি ভীমসেন যোশীও শুনি, আবার এদিকে উম, আমার আবিদা পারভিন খুব ভালো লাগে। তো আমার সেই জায়গাটা থেকে তো আমার মনে হয় না যে না, আমি একটা কোনো কিছু এক্সপ্লোর করতে গিয়ে আমি আরেকটা জায়গায় যদি আমি পৌঁছই, হ্যাঁ, মানে যেটা হয় যে মানে আহ, বাড়ি থেকে এসপ্ল্যানেড যাব মানে আহ, আমি তো হাততালি দিয়ে পৌঁছে যাব না। না, মাঝখানে আমার একদম না। বাড়ি থেকে বেরোবো, বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমাকে রাস্তা গলির মোড়টা পেরোতে হবে। গলির মোড়টা পেরিয়ে তারপর আমি পড়িয়া পুকুর দিয়ে ঘুরে ট্রাম লাইন দিয়ে হাতিবাগান দিয়ে সোজা গিয়ে বিবেকানন্দ রোড হয়ে, তার ডান দিক দিয়ে গিরিশ পার্ক হয়ে, এমজি রোড হয়ে, চাঁদনি চক হয়ে, তারপর এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড একদম, তো একদমই তো তাই। সে তো 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 সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে না, এতগুলো জায়গা দিয়ে ঘুরতে ঘুরতে যখন আমি এসপ্ল্যানেডে পৌঁছই, বা আমি রবীন্দ্র সদনের চায়ের দোকানটায় পৌঁছই, তো এই গোটা জার্নিটা তো আমাকে আমাকে একটা আমার ভালো লাগে বলে আমি এই দিক দিয়ে যাই, নাহলে আমি শিয়ালদা দিয়ে ঘুরে যেতাম, না হলে আমি বর্ধমান একদম। ঘুরে যেতাম এসপ্ল্যানেড। তো 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 আমার মনে হয় যে না, যে রাস্তাটা দিয়ে যেতে যেতে আমার ভালো লাগছে, এবং যখন মনে হবে না যে এই রাস্তাটা পছন্দ হবে না, তখন অন্য কোনো রাস্তা বেছে নেবো। আমার কাছে একদম। সমস্তটাই এক্সপ্লোর করার একটা জায়গা, যে না আমি দেখি না পারি কিনা, ভুল করবো তো, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভুল হবে, ম্যাক্সিমাম খারাপ হবে, ম্যাক্সিমাম রিজেকশন হবে, এর থেকে বেশি কিছু হবে না। আমি একটা গান গেয়েছি বলে কেউ আমাকে মেরে ফেলবে না, বা ঠিক পারবে না। তাই। হ্যাঁ, বা বা ঠিক আমি তাই। বা আমি অতটাও জোরালো কোনো গান এখনো পর্যন্ত লিখে ফেলতে পারিনি যে আমাকে কেউ শাসাবে যে আহ, যে তুমি গান লিখেছো বলে, হ্যাঁ, তোমাকে গুলি করে দেওয়া হবে। এটা 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 হতো, এক সময় হতো। এটা এটা ভারতবর্ষের লোকেরা সহ্য করেছে এক সময়, এসব দেখেছে, এসব মানুষের সাথে হয়েছে। গান লিখেছে, কবিতা লিখেছে বলে তাকে বন্দি করে রাখা হয়েছে, হাত পা বেঁধে দেওয়া হয়েছে, মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। কিন্তু আমার মনে হয় না যে আহ, আহ, আমি ততটা স্ট্রং কিছু ইয়ে দিতে পেরেছি। আমি আমি আমার ভালো লাগার কিছু মুহূর্ত এক্সপ্রেস করেছি, এবং তার সঙ্গে যারা যারা রিলেট করেছে তারা একটা পর্যন্ত ইয়ে করেছে। আমার থেকে মানে পৃথিবীর বয়স তো অনেক, হ্যাঁ, আমার থেকে অনেক আহ, আহ, শক্তিশালী এবং মানে সাহসী লোকজন এই পৃথিবীতে রাজত্ব করে গেছে। আমি আমার কাজটুকু করছি, আমি আমার আনন্দটুকু শেয়ার করছি সকলের সাথে। একদম, একদম। দাদা, আমি প্রসঙ্গত একটা হঠাৎ করে একটা কোশ্চেন মাথায় এলো যে হুম। এইরকমও কি ব্যাপারটা হতে পারে যে আগে যারা এরকম অ্যালিগেশন আনতেন গায়কদের বা সুরকারদের বা গীতিকারদের উপর, তারা তখন হুম। মানে সংস্কৃতির সাথে কিছু হলেও যুক্ত ছিলেন, এখন তারা সংস্কৃতির সাথে যুক্ত নয়? এরকমও কি হতে পারে ব্যাপারটা? আমি বুঝলাম না তোমার প্রশ্নটার ব্যাপারটা। মানে তুমি একটু একবার আগে বললে যে প্রশ্নটা। হ্যাঁ, আগেকার দিনে তুমি একটু আগে বললে না যে আগেকার দিনে এরকম হুম। গীতিকারদের, সুরকারদের বা গায়কদের শাসানো হতো যে তুমি এরকম গান লিখেছো, এইরকম গান হুম। হবে না, তোমায় গুলি করে দেওয়া হবে। তখন হুম। মানে এটা এটা আমার মনে হয় যে তখনকার দিনে তারা হয়তো সংস্কৃতি পরায়ণ ছিলেন বা কিছুটা হলেও সংস্কৃতির সাথে যুক্ত ছিলেন। না, না, কিন্তু না, 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 আহ, এটা সংস্কৃতি পরায়ণ হওয়া বা না হওয়া নয়। আমরা কি এখন দেখিনি যে একটা ছবি এক্সিবিশন হচ্ছে, সেই ছবিটাতে হয়তো কোনো একটা একটা দৃশ্য ফুটিয়ে তো মানে আহ, মানে ছবি ধরার চেষ্টা করেছেন একজন মানে একজন আর্টিস্ট। তো সেটাকে তারপরে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে গুন্ডা গুন্ডা গিয়ে গুন্ডাদের হুম, দিয়ে। হুম,
হ্যাঁ, তারা গিয়ে ভাঙচুর করেছে। এতে এতে আমরা দেখছি তো, আচ্ছা দেখছি তো, এটা তো কোনো মানে নতুন বিষয় নয়। হ্যাঁ, তো উম, এই ধরনের জিনিসকে সম্পূর্ণ প্রতিবাদ জানাই যে মানে কেন একটা একটা লোক তো ছবি এঁকেছে। ঠিক তাই। হ্যাঁ, একটা লোক তো গিয়ে, সেই লোকটা তো গিয়ে মারেনি কাউকে। তাহলে তার তার জায়গাটাতে এসে, তার শিক্ষার জায়গাটা থেকে তুমি ছোট তাকে করার কেউ নও। তুমি হয়তো বুঝতে পারো না, তুমি হয়তো সেই জ্ঞানের জায়গাটাতে পৌঁছতে পারোনি, বা তুমি সেই বোধের জায়গাটাতে পৌঁছতে পারোনি, তুমি সেই তাই জন্য তুমি হাউ হাউ করে চিৎকার করছো, এবং তুমি চারটে বাজে কথা বলছো, এবং তুমি চারটে ইয়ে করছো, কিন্তু তোমার সেটা শিক্ষার জায়গা থেকে তোমার কাছে শিক্ষাটা ঠিক মতো পৌঁছয়নি, তাই জন্য তুমি আজকে একটা কিছু দেখলেই তুমি হাউ হাউ করে চিৎকার করে উঠছো। মানুষের প্রতিবাদটা তুমি বুঝতে পারছো না, বা মানুষের কথা বলার স্টাইলটা তুমি বুঝতে পারছো না, সেই জন্য তুমি এরকম করছো হয়তো। হুম, আসলে মানুষ এখন অনেক বেশি কারণ প্রতিবাদ তো, সব প্রতিবাদ একই রকম হয় না। একদমই না। হ্যাঁ, তো মানুষ বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করতে জানে। আর আরো একদমই আরো তাই। নতুন নতুন রকম তৈরি হচ্ছে, আরো নতুন নতুন রকম তৈরি হচ্ছে। তো আমরা সেটাকে আমার মনে হয় যে না, সেই কথা বলার জায়গাটা থাকুক মানুষের, মানুষের প্রতিবাদ করার জায়গাটা থাকুক, মানুষের আরো স্ট্রংলি প্রতিবাদ করার জায়গাটা থাকুক, যাতে গোটা একটা মানে গোটা একটা কোন একটা ভালো জিনিস, একটা ভালো জিনিসও যদি শুধু ভালো হয়ে থাকে, সেটা যদি কোনো প্রতিবাদ না হয়, হ্যাঁ, তাহলে আগামী দিনে মানে একটা পরের ভালো জিনিসটা এগোয় না। হয়তো। কারণ দেখো, আমি আমি সত্যি বলতে আমরা সিরিয়াস একটা জায়গায় ঢুকে পড়েছি, যেখান থেকে হুম। দাঁড়িয়ে আমি হয়তো মানে সত্যি তুমি যতটা এক্সপেরিয়েন্স, আমি তার মানে ওয়ান না না, টেন্থ বা এর ওয়ান জন্য হান্ড্রেডও এক্সপিরিয়েন্স নই। লাগে না। না না না, এর জন্য এক্সপিরিয়েন্স লাগে না, এর জন্য এক্সপিরিয়েন্স লাগে না। আমার ভালো লাগছে এইটা এক্সপ্রেস করতে, বা আমার খারাপ লাগছে এটা এক্সপ্রেস করতে, এটা কারোর কোনো এক্সপিরিয়েন্স লাগে না। আজকে তুমি যদি, তোমার বয়স যদি আজকে 2 বছর হয়, তোমার আজকে তোমাকে হয়তো জোর করে খাওয়ানো হচ্ছে, তুমি বলছো আমি খাবো না, হুম, হুম। তোমার তখন খেতে ভালো লাগে না, ঠিক। তাই জন্য তুমি বলছো তুমি খাবো না। এটা আমার আমার একদম তাই। আমার 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 বোঝার ভুল, যে আমি যেহেতু একটা সিস্টেমে বড় হয়েছি, হ্যাঁ, এবং আমি জানি যে না, আমি তোমাকে খাইয়ে দিতে পারলে তোমার পেটটা ভরে যাবে, যেহেতু তুমি বাচ্চা ছেলে। হুম। এবং তাই জন্য আমি তোমাকে জোর করে ফিড করিয়ে দেবো, এবং তুমি তারপর হয়তো তুমি 5 মিনিট পরে বমি করে ফেলবে। ঠিক আমি তাই। আমি আমি ওইটাকে প্রায় বলছি যে তোমার এক্সপিরিয়েন্স থাকুক অথবা না থাকুক, তোমার 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 বলার জায়গাটা তোমার সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত একটা এক্সপ্রেশন, সেটা সবার আগে প্রায় আমার মনে হয় সেটা খুব একদমই। প্রায়। একদমই। ওকে। আমরা আহ, আস্তে আস্তে যখন সিরিয়াস একটা জায়গায় চলে এসেছি, তখন আমি দাদার কাছে দুটো সিরিয়াস প্রশ্ন নিয়ে যেতে চাইবো। হুম। প্রথম সিরিয়াস প্রশ্ন, আর প্রসঙ্গত বলি যে যে সব বন্ধুরা এতক্ষণ ধরে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই কথোপকথনে আছো। যদিও এটা কোনো গানের অনুষ্ঠান নয়, এখানে কোনো গানের হুম। অনুষ্ঠান হয় না। সাহেবী বার্তা শুধুমাত্র কথোপকথনের আড্ডা, গল্প, আহ মজা, কিছু অজানা তথ্য এবং কিছু শিক্ষা, আর আজকে এই আছেন মতো সাহেব নিয়েই চলে। দেবদীপ। আর আজকে আছেন সাহেব দেবদীপ আপনাদের সঙ্গে। কেন যে আমি সাহেব হয়ে গেলাম আমি জানি না, হঠাৎ করে আমি সাহেব হয়ে গেছি। আমি চা খাচ্ছি কাপে। আমি সাধারণত আমি চা খেয়ে থাকি ভাঁড়ে, এবং আহ, আহ, কি বলবো, মানে লিকার চাটা খেয়ে খাই আমি কাপে। আমি এখন পড়ে গেছি চাপে। দেখি পরের প্রশ্ন কি আছে আমার জন্য। ঠিক আছে, সাহেব দেবদীপ এগিয়ে যাবেন পরের প্রশ্নের দিকে। এই সিরিয়াস কথার মধ্যে একটু মজা করলাম, আর কিছু না, কেউ একদম, একদম, খারাপ একদম। ভাববেন না। হ্যাঁ, একদম, আজকে একদম। অনেকগুলো সিগারেট খেয়েছি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমি বারবার করে বলছি। হ্যাঁ, আপনারা নিজের দায়িত্বে স্মোক করবেন, যতটা পারবেন কম করবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, একে অপরের খেয়াল রাখবেন, প্রিয় মানুষদের খেয়াল রাখবেন, স্যানিটাইজার ইউজ করবেন, মাস্ক ইউজ করবেন, এবং আর কি করবেন, ভালো থাকবেন। একদম, একদম। এটা থাকতেই হবে ভালো। ওকে, আবার একটু গুরুগম্ভীর হয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করছি। মানে হুম। নেক্সট প্রশ্নে যাচ্ছি। হুম। সেটা হলো যে অনেক সময় যখন আমরা আমাদের মতো এইসব ছোটখাটো পুচকে পুচকে ভাইয়েরা বা হ্যাঁ।
বন্ধুরা যখন হুম গান লেখে বা গান তৈরির চেষ্টা করে, অনেক সময় তুমি একটু আগে বললে যে ভালো লাগছে না বলে একটা ব্যাপার আসে। হুম হুম সেই ভালো লাগছে না ব্যাপারটার সময় মানে ওই টাইমটায় কি করা উচিত বলে তোমার মনে হয়? আর তুমি কি করো? ভালো লাগছে না যে সময়টা, সেই মুহূর্তে সব থেকে বেশি নিজেকে এক্সপ্লোর করা উচিত পড়াশোনা দিয়ে, সিনেমা দিয়ে, গান দিয়ে, কথা বলে মানুষের সাথে। আহ, একলা একলা নয়, ভালো লাগছে না বলে ল্যাদ খেয়ে বসে রইলাম সেটা নয়। দরকার পড়লে সুডোকু খেলো, লুডো খেলো, চেস খেলো, বিভিন্ন রকমের খেলা আছে খেলো। জানো, বই পড়ো, কিছু লেখার চেষ্টা করো, ছিঁড়ে ফেলো সেটা হতে পারে, কিন্তু মানে ভালো লাগছে না বলে যদি কেউ চুপ করে বসে থাকে তাহলে সে ভুল করছে। ভালো লাগছে না মানে লাগবে যেটাতে, সেটা তোমাকে বারবার করে ট্রাই করে যেতে হবে, যতক্ষণ না তোমার প্রচন্ড ভালো লাগছে ততক্ষণ তোমাকে ট্রাই করে যেতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট ফর একদম। দ্যাট। মানে মানে কি বলবো, ওই একটা মানে ইমোশনাল এবং মানে মানে আর আহ, কাজের একটা যে অর্গাজম হয়, যে আমি একটা কাজ করছি, করতে 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 এখানে গিয়ে মনে হলো যে না, কাজটা এবার একটা 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 শেপ তৈরি হলো, একটা আনন্দ হচ্ছে একটা গান লেখার পরে, একটা এই আনন্দটা আগে কোনোদিন হয়নি। এই আনন্দটা অন্য কারোর সাথে মেলে না, একটা লজেন্স পেলে হয় না, একটা চকলেট পেলে হয় না, এই আনন্দটা একটা বেড়াতে গিয়েও হয় না। একটা নতুন গান, একটা আমি এই এটা এটা আমার কথা, এটা আমি বলতে পারলাম, আমি এইভাবে শব্দগুলোকে সাজাতে পারলাম, এটা এটা আমার একটা নতুন গান। তো ততক্ষণ তোমাকে ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট। এবার সেটা আমি গান লিখি বলে আমার সেই জায়গাটাতে সেরকম একটা আরাম হয়। হ্যাঁ, তো এবার যে সিনেমা বানাচ্ছে তাকে সে সিনেমার দিক দিয়ে ভাবছে, যে কবিতা লিখছে সে কবিতার দিক দিয়ে ভাবছে, যে একটা মাটির পুতুল তৈরি করে, কাঠের পুতুল তৈরি করে, সে সেরকম ভাবছে, যে লজেন্স তৈরি করে সে লজেন্স এর কথা ভাবছে। একদমই, একদমই তাই, একদমই তাই। আর এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে মানে তুমি যে ধরনের গান লেখো বা যে ধরনের শব্দ চয়ন করে একটা গান তৈরি করো, সেটা হুম আমার একদম অন্য রকম লাগে। মানে যে রকমটা আমি স্বাভাবিকভাবেই অন্য কারোর কাছে পাই না বলেই আমি মানে তুমি দেবদীপ মুখার্জি বা হুম সে এবিসিডি যেই হন না হুম কেন। হুম হুম আর আমি একটা ছোট্ট করে কমেন্ট আমি পড়ে নিতে চাইবো। আমার এক হুম বন্ধু কমেন্ট করেছেন, অর্ণব চ্যাটার্জি নাম। হুম। তিনি লিখছেন জয় রক, জয় রক অর্ণব চ্যাটার্জি, এবং আমার মনে হয় জয় অর্ণব রক, এটা জয় রক। তোমাকেই বলেছে। আচ্ছা, জয় রক, অর্ণব। ওকে, আমার দ্বিতীয় সিরিয়াস জয় প্রশ্ন। রক, জয় ক্লাসিক, জয় জ্যাজ, জয় গোস্বামী, জয় সরকার, আহ, জয় এনজয়, মিউজিক, জয় একদম মিউজিক, একদম এনজয় করুন। জয় পাহাড়, জয় স্নো ট্রেকিং, জয় জয় মা দুর্গা, জয় মা কালী, আরো জয় মা জগদ্ধাত্রী, এবং আরো জয়, যা যা দিয়ে তুমি আনন্দ প্রকাশ করতে পারো, জয় দিয়ে এনজয় করতে থাকো সেগুলো। একদম একদমই তাই, একদমই তাই। আমার শেষ অফিসিয়াল প্রশ্ন আহ বাবাইদার কাছে, হুম যে বাবাইদা, তুমি এক্ষুনি বলছিলে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হুম তো এইরকম মানে আমার দেখা বিভিন্ন জায়গায় যে মানে আহ, একটুখানি আহ, খুলে বলি আর কি, মানে পাতি কথায়, হুম যে অনেক হুম সময় সিনিয়র যেসব মিউজিশিয়ানরা তারা জুনিয়রদের শেখান যে তুই গাঁজা খাস না, মদ খাস হুম না, তাহলে গান করবে হুম কিভাবে? হুম আবার সেমলি অনেক সময় একটা ছেলে আর নিজের আনন্দে খেতে 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 নেশাগ্রস্ত হয়ে পড়ে। হুম। তো আমার প্রশ্ন এইরকম যে তোমার কাছে, যে শিল্পীদের সাথে কি নেশার কোনো সম্পর্ক আছে, নাকি নেশা বর্জিত ভাবেও শিল্পটা খুব ভালোভাবে করা যায়? নেশাটা একটা আলাদা জিনিস, শিল্পটা একটা আলাদা জিনিস। এবং নেশাকে মানে অন্যকে কিভাবে দেখে আমি জানি না। আমার কাছে আহ আহ, সুস্থ মস্তিষ্কে, উইদাউট কোনো মানে কোনো এক্সটার্নাল এফোর্টে, যে ইনটক্সিকেটেড না হয়ে, হ্যাঁ, বা কোনো কিছু টক্সিক না নিয়ে, যদি একটা গান লেখা যায়, যদি একটা ইয়ে করা যায়, সেটা খুব আনন্দের। আমি এখনো পর্যন্ত কোনো রকম আহ, মদ
বা এই ধরনের কোনো কিছু ড্রাউজি হয়ে আমি কোনোদিন গান লিখতে বসে আমি গান লিখতে পারিনি। আমি পারিনি। আমি প্রত্যেকটা যে কটা গান আমি সে কটা আমি আমার সেন্সে লিখেছি, এবং সেটা আমি আমি বোধ করতে চেয়েছি যে না, আমি যখন গানটা লিখছি আমি আমার মানে সজ্ঞানে থাকি। আমি শুধু শুধু যে মানে আমি বাতাসে একটা কিছু বলে দিলাম, হ্যাঁ, সেটা সেটা হয়তো সেটা হয়তো অনেক অনেক আমার মানে অনেক বড় বড় কবি ছিলেন এবং আছেন যারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারেন ওই জায়গাটা দিয়ে। হ্যাঁ, কিন্তু আমি পারি না। আমি পারি না। আমি অন্যকে কি ভাবে আমি জানি না, কিন্তু আমি পারি না। আমি সাপোর্টও করি না এটাকে যে না, আপনারা নেশা করে গান লিখতে বসুন বা এটাকে এগুলো আমি একদম সাপোর্ট করি না। আমার নেশা সম্পূর্ণ একটা আলাদা ইয়ে, যে নেশা করলে আরাম হয়, মাসেল রিল্যাক্স করে, এটুকুই। একদম, একদম, একদম। আর এই জিনিসটা খুব বিতর্কিত একটা জিনিস। আর হুম, ইভেন আমিও অনেক সময় অনেককে বোঝানোর চেষ্টা করেছি। অনেকে হুম। বোঝেননি, অনেকে বুঝেছেন। যাই হোক, এটা মানে এই কাউকে ব্যাপার। বোঝানোর নয়, এটা কাউকে বোঝানোর নয়, এটা কাউকে বোঝানোর নয়, কারণ আহ, নেশার মতন একটা জিনিস যেটা আহ, খুব আদিম একটা জিনিস, খুব আদিম একটা জিনিস, যে আমি যে প্রথম নেশা করিলাম এবং সবাইকে বলতেছি আপনারা সবাই নেশা করুন, এটা নয়। হ্যাঁ, বা বা না, একদমই না, আপনারা একদমই নেশা, না। বা আপনারা নেশা ছেড়ে দিন, এটাও নয়। এটাও নয়। তার কারণ হচ্ছে বহু বহু যুগ আগে থেকে মানুষ যখন কনজিউম করা আরম্ভ করেছে খাবার, বিভিন্ন ফল, বিভিন্ন রকম তখন থেকে নেশা হওয়া আরম্ভ হয়েছে। এবার কে কিসে নেশা করছে, কেউ গানে নেশা করছে, কেউ মদে নেশা করছে, কেউ গাঁজায় নেশা করছে, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি তার সে নিয়ে কোনো মন্তব্যই করতে চাই না। একদমই, একদমই। কিন্তু আমি একটা তোমার হুম, ছোট্ট ব্যক্তিগত বিষয় নিয়ে আমি প্রশ্ন করতে চাই। যে হ্যাঁ, তোমার দু আঙুলের মানে দু হাতের দুটো আঙুলে দুটো হ্যাঁ, আংটি আছে। সেটা হ্যাঁ, কি মানে গ্রহরত্ন ওরিয়েন্টেড নাকি এমনি ইচ্ছা তাই? হ্যাঁ। আমার 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 বাবা, আমার বাবা এবং মা তারা খুবই ঠাকুর দেবতা এবং মানে ঈশ্বর বিশ্বাস করেন। আমিও করি। ওকে। কিন্তু আমি আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার মধ্যে আছে। হ্যাঁ, আর তারা হয়তো অন্যভাবে বিশ্বাস করেন, আরো অন্য অন্য রকম ইয়ে আছে। আমি তাদেরকে কোনো রকম ভাবেই তাদের সেন্টিমেন্টকে হার্ট করতে চাই না, এবং আমি তাদেরকে তারা বাবা আমাকে বলেছিল যে তুই এই আংটিটা পর, তোর ভালো হবে, এই হবে সেই হবে। তো বাবা আমাকে পলাটা দিয়েছিল আর একটা মুক্তো দিয়েছিল। তো সেটাকে আমি আমি নিয়েছিলাম। আমি বললাম ঠিক আছে, আমি এটাকে ইউজ করব যদি আমি ডিজাইন করব আংটিটা। এবং তুমি ইয়েকে স্যাকরা বলে তো, হ্যাঁ, শ্যাকরাকে ডাকবে, আমি তাকে ডিজাইন দেবো, সে আমার ডিজাইন মতো যদি করতে পারে তবে আমি সেটা পরবো, এবং সেই হিসেবে দুটো আংটি ডিজাইন করা হয়েছে এবং সেটা আমার ডিজাইনে আমি সেটা এখন পরছি। একদম, একদম, একদম। আর আবারও তোমায় অনেক 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 ধন্যবাদ। আর সবথেকে বড় কথা জানো দীপ্তিতা, যে হুম, প্রত্যেক শুক্রবারের জন্য আমি সারা সপ্তাহ অতিবাহিত করি বলা যায় অলমোস্ট। যে হুম, লকডাউন আসার পর আমার এমন একটা সিচুয়েশন চলে আসছিল যখন ওই হুম। আহ, ভাল লাগে না ব্যাপারটা আমার মধ্যে আস্তে আস্তে চেপে বসতে চাইছিল। কিন্তু আর এটা আমার মেয়েদের খুব হয়, এটা মেয়েদের খুব হয়, হায় বহুবার প্রেমে পড়েছি তো। আমি এটা এটা আমি আজ পর্যন্ত উদ্ধার করে উঠতে পারিনি বহুবার। ছোটবেলা থেকে মানে বহুবার ব্রেকআপ হয়েছে। মানে কেউ পাত্তা দেয়নি প্রথমে, তারপরে কেউ পাত্তা দিয়েছে, তারপরে তারপরে হয়তো এমনি প্রেম হয়েছে। উম, কেউ বলেছে যে না, জাস্ট প্রেম, এমনি প্রেম। হ্যাঁ, তো এরকম বিভিন্ন রকম প্রেম হয়েছে। তো অ্যাবি অ্যাবি আমি না, হ্যাঁ, তো আমি হঠাৎ করে বুঝতে পারিনি যে মেয়েদের এটা 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 খুব হয়, যে মেয়েরা বলে যে ভাল লাগছে না। কেন, হ্যাঁ। কেন কি হয়েছে, বলছে যে ওটা জানি না। এই ভাল লাগছে না যেটা, সেটা কেন হয় সেটা কেউ জানে না, সেটা আমিও জানি না। হ্যাঁ, আচ্ছা, যাকে তোমার প্রশ্নটা শুনি। না, আমার এটা এটা কোনো প্রশ্ন না, এটা একটা মানে বলা যায় এটা কনক্লুশন বা একটা স্টেটমেন্ট বলা যায়। যে আমি আচ্ছা, মানে এটা হচ্ছে মেইন কথা যে আমি হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে মানে যেখানে আমার হুম, কোনো অনুষ্ঠান নেই, যেখানে আপাতত আমি কোনো রেকর্ডিং সেশনে বা কোনো স্টুডিও অ্যাটেন্ড করতে পারছি না, কারণ আমার বাড়ির পাশে কিছুটা দূরে একজনের হুম, করোনা পজিটিভ ধরা পড়েছে, এবং আমি প্রত্যেকের মানে বাড়ির প্রত্যেকের হুম, সাজেশনে আমি আপাততভাবে কোয়ারেন্টাইনড আছি। হ্যাঁ, যত আচ্ছা, কম বেরোনো যায় সে বেরোচ্ছি। তো যাই হোক, সেই সব মিলিয়ে প্রত্যেক শুক্রবারের জন্য আমি
ওয়েট করে থাকি। যেরকম আজকের জন্য আমি বীভৎসভাবে ওয়েট করেছিলাম যে আজকে আমার এক খুব চেনা একজন মানুষ আসবেন, তার সাথে আড্ডা দিতে পারবো, গল্প করতে পারবো। সবথেকে বড় কথা আমি কিছু শিখতে পারবো। যার জন্য আমার এখানে বসা। আর হুম, তার জন্য অনেক, অনেক, অনেক ধন্যবাদ। আর টিম সাহেবিয়ানার পক্ষ থেকে অ্যাজ ইফ যদিও আমি স্ক্রিনে থাকি কিন্তু স্ক্রিনের পিছনে বহু হুম, মানুষ মানে বহু মানুষ না, কিছু মানুষ আ যারা টিম সাহেবিয়ানার মধ্যে থেকে আমায় সবসময় হুম। এনকারেজ করেন এবং আ এই সাহেবি বার্তা এবং টিম সাহেবিয়ানা যে কটা কাজ টিম সাহেবিয়ানা করে সেগুলোকে রিচ করে তোলার চেষ্টা করেন। আর অনেক, অনেক ধন্যবাদ টিম সাহেবিয়ানার পক্ষ থেকে তোমায় আবারও এবং টিম আমাদের সাহেবিয়ানাকে টিম সাহেবিয়ানাকে আমার তরফ থেকে ধন্যবাদ, এবং সাহেবি বার্তা চলতে থাকুক, এবং আরো নতুন নতুন শিল্পীরা আসুক, পুরনো শিল্পীরা আসুক, এবং সাহেবি বার্তা বড় হোক, সাহেবিয়ানা টিমটা বড় হোক। সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো, এবং অতি অবশ্যই যারা যারা এই শোটা দেখলেন এটা শেয়ার করবেন, এবং আপনারা মাস্ক ইউজ করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, এবং যেটা করবেন সেটা হচ্ছে নিজেদের খেয়াল রাখবেন, মানুষের সাথে দূরত্ব, যে সোশ্যাল ডিস্টেন্স, সেটা সেটা করবেন, কিন্তু যোগাযোগ অতি অবশ্যই রাখবেন, এবং আর কি কি করবেন যেন, যোগাযোগ রাখবেন, ভালো থাকবেন। খবর নেবেন, ভালো থাকবেন, আর আর যা ইচ্ছে তাই করবেন। একদম, 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 একদম। আর তোমাকে এবং তোমার পুরো পরিবারকে হুম, মিউজিক্যাল পরিবার এবং বাড়ির যে পরিবার তাদের প্রত্যেককে হ্যাঁ, দীপা দীপাবলির আগাম শুভেচ্ছা এবং আপাততভাবে বন্ধুরা আমি দেবদীপদাকে এগিয়ে দিয়ে আসি। তোমরা থাকো। হ্যাঁ, দেবদীপদা যেরকম বলল লাইক করো, শেয়ার করো আর যদি ভালো লাগে কমেন্ট করো। আমি অবশ্যই চেষ্টা করব লাইভের পরেও কোনো যদি মেসেজ থাকে সেই মেসেজটা দাদাকে কনভে করে দেওয়ার। আর দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার আবার একজন নতুন অতিথির সাথে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড স্টে রক। শুভ দীপাবলি।